হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ফিউচার পার্সপেক্টিভ নিয়ে ইন ভেটেরিনারি। তোমরা যদি একটা ভেটেরিনারি পড়ো, ভেটেরিনারি ডাক্তার হও, তাহলে ত্রিপুরাতে তোমাদের কি কি অপরচুনিটি আছে এবং তোমরা কি কি পোস্টে জব পাবে, প্রাইভেটে কি জব আছে, গভর্নমেন্টে কি আছে, সেলফ ইন্ডিপেন্ডেন্টভাবে যদি তুমি বিজনেস করতে চাও কি করতে পারবে, সব কিছু আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো ভিডিওতে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো আজকের টপিকটা হলো তোমাদের ভেটেরিনারি সায়েন্স, BVSC, ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স, যেটা ত্রিপুরাতে শুধুমাত্র একটা গভর্নমেন্ট কলেজ RK নগরে অবস্থিত, সেখানে হয়। ইভেন প্রাইভেটে পর্যন্ত ত্রিপুরাতে এখনও কোনো ভেটেরিনারি কলেজ নেই। আর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ত্রিপুরা স্টুডেন্টরা ভেটেরিনারি কলেজ RK নগরে যেখানে আছে সেখানে অ্যাডমিশন নিতে পারে। তাছাড়াও নিট এক্সামের মার্কস দিয়ে অল ইন্ডিয়া বেসিসে ভেটেরিনারি সায়েন্সের কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা RK নগর ভেটেরিনারিতেও অ্যাডমিশন নিতে পারবে। তার জন্য অল ইন্ডিয়া কোটাও একটা থাকে, সেটা একটা আলাদা বিষয়। মেনলি স্টেট কোটা যেটা, সেটা টোটালি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে অ্যাডমিশন নেওয়া হয়। এখন আমি ডিসকাস করবো কি তোমরা ভেটেরিনারি সায়েন্স যদি পড়ো, তাহলে তোমাদের ফিউচারে তুমি নেক্সট 5 থেকে 7 বছরে আফটার কমপ্লিশন ইউর BVSC, ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স, তোমরা নিজেকে কীরকমভাবে দেখবে। দেখো, আমি যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বলি, তাহলে দেখা গেছে যে ভেটেরিনারি সায়েন্সের পোস্টটা একটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অ্যাজ এ ভেটেরিনারি ডক্টর হিসেবে তুমি ভালো একটা পোস্ট অ্যাজ এ গেজেটেড অফিসারের পোস্ট পেতে পারো। সেটার জন্য TPSC, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, এক্সাম নিয়ে থাকে, এক্সাম কন্ডাক্ট করে থাকে ফর ভেটেরিনারি সায়েন্সের গেজেটেড অফিসারে সেই পোস্টটা থাকে ডক্টরের ক্ষেত্রে। আর সেটা প্রত্যেক বছর হয় না, কিন্তু দেখা গেছে যে বিগত 3-4 বছরের মধ্যে তাদেরও প্রায় 100-র উপরে 200 প্লাস তুমি ধরতে পারো, 150 প্লাস আমি অ্যাপ্রক্স ধরি, এই ভেটেরিনারি ডক্টর নিয়েছে তারা। আর রিসেন্টলিও 2023-24-এর মধ্যেও একটা ভেটেরিনারি ডক্টর তারা নিয়েছিল, 60 জনের মতন অ্যাপ্রক্স 60 ডক্টর নিয়েছিল, আর তার আগেও নিয়েছিল। এখন সেটা একটা গ্যাপ ছিল, ডক্টরের ভ্যাকেন্সি অনেকটাই খালি ছিল, সে কারণে সেটা রিক্রুটমেন্টটা হয়েছিল। তোমরা যদি এখন থেকে তোমরা ভেটেরিনারি সায়েন্স পড়ো, তাহলে নেক্সট 5 থেকে 7 বছরের মধ্যে আবারও একটা ভেটেরিনারি সায়েন্স ডক্টরের যে রিক্রুটমেন্ট আসতে পারে। তো সেখানে একটা তোমাদের ভালো একটা সুযোগ থাকবে। আর সবচেয়ে যে প্লাস পয়েন্ট তোমাদের ক্ষেত্রে, ভেটেরিনারি সায়েন্স যারা পড়ছো তাদের ক্ষেত্রে, সেটা হলো কি তোমাদের যে কম্পিটিশনটা সেটা খুবই কম থাকবে অ্যাজ কম্পেয়ার টু আদার্স গভর্নমেন্ট জব এক্সামস। ঠিক আছে? তাহলে সেখানে আউটকামস কী আসছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তুমি এখানে একটা ভালো রেপুটেড গেজেটেড অফিসারের জব তুমি করতে পারবে, ডাক্তারের জব সেটা পারবে, সঙ্গে তুমি একটা ভালো স্যালারি একটা পাবে, সঙ্গে কম্পিটিশনটা এখানে খুবই কম, কারণ এটা একটা প্রফেশনাল কোর্স। আর যেহেতু ত্রিপুরাতে কোনো প্রাইভেট কলেজ এটা নেই এবং গভর্নমেন্টের শুধু একটা কলেজই আছে, আর বিশেষ করে ত্রিপুরার বেশিরভাগ স্টুডেন্ট দেখা গেছে কি বাইরে গিয়ে ভেটেরিনারি সায়েন্স পড়বে, সেটা চান্সও কম থাকে। খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যারা ভেটেরিনারি সায়েন্স ত্রিপুরার বাইরে গিয়ে কোনো প্রাইভেট কলেজ অথবা কোনো গভর্নমেন্ট কলেজে পড়ে। তাছাড়া ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তুমি নর্থ ইস্টের বিভিন্ন কলেজের মধ্যে, যেমন যেখানে তোমরা ভেটেরিনারি করায়, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আছে 6-7টা থেকে 10টা সিট আছে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। সেখান থেকে সেই ক্যান্ডিডেটগুলি শুধুমাত্র তোমরা এক্সাম দেও। আর তারপর আছে তোমাদের PRTC ম্যান্ডেটরি, যার জন্য তোমরা বাইরে থেকে কোনো ক্যান্ডিডেট এসে এক্সাম দিতে পারবে না, সেই কারণে কম্পিটিশনটা খুবই কমে যায়। এখন যদি আমি দেখি যে প্রাইভেট জবের ক্ষেত্রে, প্রাইভেট জব বলতে ভেটেরিনারি ডক্টরদের ক্ষেত্রে এমন কোনো জব নেই। ঠিক আছে? কিন্তু তুমি একটা কাজ করতে পারবে, যাদের কনসালটেন্সি আছে, যাদের মনে করো তুমি অ্যানিম্যাল মেডিকেল ফেসিলিটির ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে যাদের আলাদা কনসালটেন্সি আছে, প্রাইভেট কোম্পানি আছে, সেখানে যদি জব কোনো থেকে থাকে তাহলে তুমি সেখানে করতে পারো। কিন্তু সেটা খুবই লিমিটেড, বলতে অনেক কম, মানে অনেক কম সেটার তোমাদের সুযোগ আছে।
অর্থাৎ প্রাইভেটে যদি তুমি তোমার ফিল্ডে যেতে চাও তাহলে সেটার চান্সটা অনেক কম। কিন্তু একটা জিনিস মনে রাখবে, গভর্নমেন্টে ভালো সুযোগ আছে, প্রাইভেটে কম, কিন্তু আবার সঙ্গে একটা তোমার চান্স আছে, সেটা হলো তুমি নিজে একটা স্টার্ট আপ খুলতে পারবে তোমার এই স্কিলের মাধ্যমে। যে তুমি নিজে একটা মেডিকেল একটা তুমি হসপিটাল টাইপ খুলতে পারবে যদি তোমার যদি কিছু ফ্যামিলি থেকে সাপোর্ট থাকে। তাছাড়া তুমি নিজে থেকে ধরো ফার্মারদের সঙ্গে একটু টাইম লাগবে, কিন্তু ফার্মারদের সঙ্গে ধীরে আস্তে আস্তে তুমি পরিচিতি পেতে পেতে তুমি তাদের থেকেই তুমি একটা মান্থলি একটা স্যালারি তুমি পেতে পারো। মনে করো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, একটা কৃষকের ঘরে 4-5টা গরু আছে, তার নাকি তুমি মনে করো ডেলিভারির জন্য যে তুমি একটা কাউ সিডের একটা দরকার লাগবে, যেটা সিডলিংয়ের জন্য বাচ্চা হওয়ার জন্য যে সিমেন্টের দরকার পড়বে, তুমি সেই সিমেন্টটা এই কাউয়ের মধ্যে গিয়ে তুমি যদি ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করাও, তাহলে তোমাদের যেরকম তোমাদের স্কিল আছে সেটা তোমাদের আছে, সেটা করার পর তুমি একটা অ্যামাউন্ট একটা পাবে, একটা টাকা পাবে সঙ্গে। তাছাড়া যদি মনে করো কোনো একটা পশুর অসুস্থ হয়ে আছে, কোনো গরুর যদি দেখো শারীরিক অসুস্থতা থাকতে পারে, কোনো শূকরের শারীরিক অসুস্থতা থাকতে পারে, দেখা যায় যে প্রত্যেকটা শূকরের যখন বাচ্চা হওয়ার পর তাদের সোয়াইন ফ্লু ইঞ্জেকশন দিতে হয়। সেই ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে সেখানে মার্কেট প্রাইস দেখা যাচ্ছে কি 200 থেকে 300 টাকা প্রতি শুয়োরের বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে প্রফিটটা তোমাদের সেদিক থেকে আসছে। সঙ্গে তাছাড়া তুমি তোমার যে পেটের যে অ্যানিম্যাল পেটের ক্ষেত্রে তুমি একটা প্রাইভেট হসপিটাল ছোটো একটা ক্লিনিক খুলতে পারো। আগরতলায় আমি দেখেছি অনেকগুলি ক্লিনিক আছে, যেখানের মধ্যে তোমাদের এই যারা গৃহপালিত পশু যেগুলি ডগ ক্যাট সেগুলি এসে নর্মালি তোমরা সেখানে চিকিৎসা করছো, আর সেটার ডিমান্ডও হাই। কারণ আগরতলায় হোক ত্রিপুরার ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে এখন পেট লাভার অনেকগুলি আছে, অনেকজন আছে, তারা পেট তো পালছে, তো পেটের স্বাভাবিক অসুস্থতা হতেই পারে। তাহলে সেটার একটা তুমি যদি একটা ক্লিনিক খুলো তাহলে সেটার একটা তোমারও সুবিধা হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।